স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি শিউলি আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন বিষয়টি নিয়ে আজ আমি গ বিভাগের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটুকু দেখবে এবং এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে। তাহলে চলো চলে যাচ্ছি মূল ক্লাসে। বর্তমান আধুনিক সভ্য সমাজের একটা গুরুত্বপূর্ণ উপাদান বা অর্জনই হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জন করা যেমন কষ্টকর, অর্জন করার পেছনে যেমন ত্যাগ স্বীকার করতে হয়, এই স্বাধীনতাকে রক্ষা করাও তেমনি কষ্টকর। রক্ষা করার জন্য বেশ কিছু জটিল এবং বেশ কিছু সুযোগ সুবিধা সমাজে বিরাজমান রাখতে হয়, তা না হলে স্বাধীনতাটা জনগণ পরিপূর্ণভাবে ভোগ করতে পারে না। অধ্যাপক লাস্কি বলেছেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ লোক ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা লাভ করার উপায় চিহ্নিত করতে পারে না। অর্থাৎ তিনি বলেছেন একটা বিশেষ ব্যবস্থা রাখতে হবে সমাজে, যাতে করে সমাজে বিদ্যমান বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত স্বাধীনতা জনগণ সুন্দরভাবে স্বাধীনভাবে ভোগ করতে পারে এবং এ থেকে তারা উপকৃত হতে পারে। তাহলে স্বাধীনতা রক্ষা করার জন্য রাষ্ট্রকে যেমন কিছু বিধিনিষেধ জনগণের উপর চাপিয়ে দিতে হয়, তেমনি ভাবে জনগণকেও আবার সজাগ দৃষ্টি রেখে সেই অধিকার এবং কর্তব্যগুলো সম্পর্কে নিজেদের মতামত জানাতে হয় এবং নিজেদের স্বাধীনতা যদি কোথাও বিঘ্নিত হয় তাহলে তাদেরকেও সদা সতর্ক ভাবে প্রহরীর মতো কাজ করতে হয়। অর্থাৎ তাদেরকে সব সময় একদম অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকতে হয়। স্বাধীনতা বিঘ্নিত হতে পারে এরকম কোনো কাজ তারা কখনোই সমাজে হতে দিতে চাইবে না বা চায় না। তাহলে চলো দেখে নেওয়া যাক স্বাধীনতা রক্ষা করতে হলে কোন কোন বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে বা রক্ষা কবচগুলো কি কি। প্রথমত, দেশে যে প্রচলিত সংবিধান থাকবে সে সংবিধানের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে বা বিধিবদ্ধ করে রাখতে হবে। এখানে কোনো সরকার এই মৌলিক অধিকারকে খর্ব করতে পারবে না বা খর্ব যদি করা হয় তাহলে আদালতে তার প্রতিকারের বিষয়ে ব্যবস্থা থাকবে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে জনগণ মামলা করে তার অধিকারটুকু পুনরুদ্ধার করতে পারবে, এরকম ব্যবস্থা জনগণকে দিতে হবে। বিধিবদ্ধ মৌলিক অধিকারগুলোর একটি বিশেষ মর্যাদাও থাকে, এজন্য জনসাধারণ জানতে পারে যে তাদের অধিকার কি কি এবং তাদের অধিকার ভঙ্গের বিরুদ্ধে প্রতিকারের বিধানও তারা একটা নির্দিষ্ট নিয়মে জানতে পারবে এবং স্বাধীনতার ব্যাঘাত ঘটতে পারে এইরকম বিষয়গুলো সম্পর্কে তারা নিজেদেরকে সবসময় নিরাপদে রাখবে। ক্ষমতা, এখানে মন্টেস্কো মেডিসন এই রাষ্ট্রবিজ্ঞানীগণ ক্ষমতা স্বতন্ত্রীকরণকে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ উপায় বলে চিহ্নিত করেছেন। তারা বলেছেন সরকারের সব ক্ষমতা যদি একই ব্যক্তি বা সংসদের হাতে কেন্দ্রীভূত হয় তাহলে সরকার যে কোনো সময় স্বৈরাচারী হতে পারে এবং জনগণের স্বাধীনতা সেখানে ব্যাহত হয়। তাই তারা বলেছেন যে রাষ্ট্র ক্ষমতার পৃথকীকরণ আবশ্যক। অর্থাৎ সরকারের তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতাটাকে এমনভাবে ভাগ করে দেওয়া যায় বা দিতে হবে যাতে করে কোনো অঙ্গ বা কোনো অংশ একটার উপর আরেকটা খবরদারি করতে না পারে। প্রত্যেকটা অঙ্গই যেন নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বাধীনভাবে তাদের কাজটুকু সম্পাদন করতে পারে, এই বিষয়টা রাখতে হবে, তাহলে সমাজে স্বাধীনতা বজায় থাকবে। আইনের চোখে সাম্যতা, এখানে আইনের পরিপূর্ণ প্রাধান্য দিতে হবে আইনকে, আইনের দৃষ্টিতে সমান থাকতে হবে। আইনের প্রাধান্য যদি প্রতিষ্ঠিত হয় সরকার প্রচলিত আইন অনুযায়ী সকল ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়, কারোর জন্য বেশিও না কারোর জন্য কমও না। এখানে প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, আর্থিক বিবেচনা, আর্থিক অবস্থার বিবেচনা করে কোনো ব্যক্তিকে যেমন বিশেষ কোনো সুবিধা দেওয়া যাবে না এবং কোনো অপরাধীর একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তিরও ব্যবস্থা সরকার করতে পারবে না। এতে করে সরকারের দেশে যে প্রচলিত স্বাধীনতা বা সুযোগ থাকে এক্ষেত্রে জনগণ পরিপূর্ণভাবে সেটা ভোগ করতে পারে। একটা হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। তোমরা জানো যে দায়িত্বশীল শাসন বলতে সরকারের প্রশাসন অর্থাৎ সরকার
দেশের সরকার ব্যবস্থা তাদের সমস্ত কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে, অর্থাৎ জনগণের প্রতিনিধিদের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য থাকে। আর যে সরকার ব্যবস্থায় অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দায়িত্বশীল শাসন ব্যবস্থা কায়েম থাকে বলেই এক্ষেত্রে স্বাধীনতাটা রক্ষা পায় বলে আমরা দেখতে পাই। অর্থাৎ দায়িত্বশীলতা সরকারকে সঠিক পথে পরিচালিত করে। এই বিষয়টা গণভোট, গণ উদ্যোগ এবং পদচ্যুতি এই বিষয়টা একসময় ছিল, এখন রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়াতে খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে যখন সরকারি কোনো সিদ্ধান্ত সম্পর্কে জনমনে প্রশ্ন আসে, অর্থাৎ জনগণ এর বিরোধিতা করতে চায় বা সরকারকে সঠিক পথ দেখাতে চায়, তখন এর পক্ষে বিপক্ষে একটা ভোটের ব্যবস্থা সরকারকে করতে হয়। এখন বর্তমান বিশ্বে যেহেতু সরকার এবং জনগণের আয়তন বৃদ্ধি পেয়েছে, জনগণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা খুব একটা দেখা যায় না। তবে স্বল্প আয়তন বিশিষ্ট রাষ্ট্র যেমন সুইজারল্যান্ড এই পদ্ধতি এখনো কিছু কিছু সময় প্রচলিত হতে দেখা যায়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতাটাকে একমাত্র কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত না করে এটা উপজেলা, জেলা পর্যায়ে অর্থাৎ একদম মাঠ পর্যায়ে ক্ষমতাটাকে ছড়িয়ে দেয়া। তাহলে হয় কি, জনগণ সরকারের খুব কাছাকাছি চলে আসে বা সরকার জনগণের খুব কাছাকাছি চলে গিয়ে তাদের সেবাটুকু প্রদান করতে পারে। এখানে শাসন ক্ষমতা যদি অতিরিক্ত মাত্রা কেন্দ্রীভূত হয় তাহলে শাসক শ্রেণী স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা যেমন থাকে এবং ব্যক্তি স্বাধীনতাও এখানে হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য লাস্কি বলেছেন যে রাষ্ট্রে ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত, কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত হয়, সেখানে স্বাধীনতা বিপর্যস্ত হয়। অর্থাৎ ক্ষমতাটাকে যদি বিকেন্দ্রীকরণ করা হয় তাহলে স্বাধীনতাটা রক্ষা পায় বলে আমরা আশা করি। আরেকটা কথা যেটা আমি ক্লাসের প্রথমে বলেছি, সদা সতর্ক জনগণ, অর্থাৎ জনগণকে সতর্ক থাকতে হবে, অর্থাৎ তাদের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে হলো আমরা স্বাধীনতাটাকে রক্ষা করব। তারা সবসময় স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থানটাকে জোরদার রাখবে। এখানে বিনামূল্যে স্বাধীনতা ভোগ করা যায় না, স্বাধীনতা ভোগ করতে হলে জনগণকে মূল্য দিতে হয়। গ্রিক দার্শনিক প্যারিক্লিস এজন্য বলেছেন যে চিরন্তন সতর্কতাই হচ্ছে স্বাধীনতার মূল্য। স্বাধীনতা হস্তক্ষেপ আনতে পারে এই সরকার বা বহির্বিশ্বের কোনো শক্তি, এই ব্যাপারে জনগণ সব সময় প্রতিবাদ করে নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় রাখবে, তাহলে সমাজের স্বাধীনতাটা রক্ষা পাবে। এক্ষেত্রে জনগণকে সাহসিকতার পরিচয় দিতে হবে। জনগণ যেন সব সময় নিজেদের ব্যক্তি স্বার্থটাকে, ক্ষুদ্র স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থটাকে যেন গ্রহণ করতে পারে, বৃহত্তর স্বার্থে নিজেদেরকে উৎসর্গ করতে পারে, সাহসিকতার সঙ্গে এই ব্যাপারে মোকাবেলা করতে পারে, তাহলে স্বাধীনতাটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। সরকার, দেশে যে সরকার ব্যবস্থা প্রচলিত থাকবে তাদের উভয়ের মধ্যে একটা সম্পর্ক, ভালো সুসম্পর্ক থাকতে হবে। সুসম্পর্ক না থাকলে তাদের স্বাধীনতা ব্যাহত হবে। অর্থাৎ জনগণ এবং সরকারের মধ্যে সম্পর্কটা স্বাধীনতা রক্ষার একটা অন্যতম রক্ষা কবচ। তোমরা জানো যে অনেকগুলো দল যেখানে থাকে, বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুসংগঠিত দলগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এখানে সরকারি দলের বাইরে যারা অবস্থান করে তারা বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে সরকারকে পথ পরিচালনা করতে সাহায্য করে। অর্থাৎ সরকার যদি কোনো সময় কোনো কারণে জনগণের স্বার্থ বিরোধী বা জনগণের স্বাধীনতা খর্ব হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নিতে চায়, এই দলগুলো সে জনগণকে সঙ্গে নিয়ে সেগুলো মোকাবেলা করে জনগণের স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখে। এবার আসো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। যে সমাজে গণতন্ত্রকে বেশি চর্চা করা হয়, জনগণের মন মানসিকতা গণতান্ত্রিক হয়, গণতান্ত্রিক চেতনায় তারা উদ্বুদ্ধ হয়, সেই সমাজের জনগণ স্বাধীনতা সম্পর্কেও স্পষ্ট ধারণা রাখে। তাই তারা সব সময় সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে, সরকার তথা রাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতাটুকু, তাদের নিজস্ব স্বাধীনতাটুকু আদায় করে নিতে বদ্ধপরিকর থাকে। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা। এখানে দেখো, যে সমাজে যত বেশি শোষণমুক্ত সেই সমাজের নাগরিকগণ তত বেশি স্বাধীন। কারণ স্বাধীনতা সংরক্ষণের জন্য সামাজিক কাঠামোতে
যেই বৈষম্যগুলো থাকবে এই বৈষম্যগুলো দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলেই সমাজের নাগরিকগণ, রাষ্ট্রের নাগরিকগণ স্বাধীনতাটাকে ভোগ করতে পারবে। শিক্ষার কোনোই বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, যে জাতি যত বেশি স্বাধীন। এবং তাই স্বাধীনতা রক্ষার জন্য শিক্ষার হার বৃদ্ধি করার কোনো বিকল্প পথই নেই। কারণ শিক্ষিত জনগণ যদি শিক্ষিতই না হতে পারে, নিজেদের স্বাধীনতা সম্পর্কে যদি তারা বিবেক বোধ খাটাতেই না পারে, সিদ্ধান্তই না নিতে পারে, তাহলে তা রক্ষা করবে কারা? এজন্য জনগণকে অবশ্যই রাজনৈতিক শিক্ষা প্লাস শিক্ষায় সর্বোপরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটা দেশ সব দিক থেকে উন্নত হলে তাকে স্বয়ংসম্পূর্ণ দেশ বলা হয়। আর এই স্বয়ংসম্পূর্ণ দেশ তার স্বাধীনতা রক্ষার ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এখন যদি কোনো দেশের খাদ্যের অভাব থাকে, শিক্ষার অভাব থাকে, চিকিৎসার অভাব থাকে, তাহলে তো সেই দেশের সরকার ইচ্ছে করলেও সমস্ত জনগণকে পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে দিতে পারবে না। এজন্য সার্বিক উন্নয়ন যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে সেই দেশের স্বাধীনতাটা রক্ষা পাবে। নেতৃত্ব, নেতাকে হতে হবে যোগ্য, বলিষ্ঠ এবং ন্যায়পরায়ণ। এখানে স্বাধীনতা রক্ষার জন্য শিক্ষিত এবং নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব একান্ত প্রয়োজন, যারা জনগণের পাশে থেকে জনগণের সুবিধা অসুবিধা দেখে তাদেরকে পরিপূর্ণভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সামাজিক ন্যায় বিচার, এখানে সামাজিক ন্যায় বিচারের প্রয়োজন অবশ্যই রয়েছে। যদি সমাজে একটা ক্ষুদ্র গোষ্ঠীর হাতে সে দেশের সমস্ত সুযোগ সুবিধা একচেটিয়া ভাবে কেন্দ্রীভূত থাকে, তাহলে বাকি লোকগুলোর সুযোগ সুবিধাগুলো কোথায় যাবে? তারা নিশ্চয় বঞ্চিত হবে। এটা রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন সমাজের সকলের মধ্যে সাম্য বজায় থাকে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। বিচার বিভাগকে অন্যান্য বিভাগের প্রভাব মুক্ত থেকে তাদের বিচার কাজ সঠিকভাবে পরিচালনা করতে দিতে হবে। যে সমাজে বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষভাবে রায় দিতে পারে, সেই সমাজের জনগণ অবশ্যই স্বাধীনতা ভোগ করছে বলে আমরা মনে করি। অর্থনৈতিক সাম্য, এখানে অর্থনৈতিকভাবে যদি অসমতা থাকে তাহলে সমাজের এক শ্রেণীর লোক সম্পদশালী হয় এবং বাকি লোকগুলো কি হয়? দরিদ্র হয়ে যায়। তো সম্পদশালীরাই যখন সকল সুযোগ সুবিধা এবং স্বাধীনতা ভোগ করে, অপরদিকে বাকি যারা বঞ্চিত শ্রেণী থাকে বা শোষক শ্রেণী থাকে তাদের মধ্যে স্বাধীনতাটা পরিপূর্ণভাবে পরিলক্ষিত হয় না। প্রচার মাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, অর্থাৎ জনগণের মতামতগুলোকে বা সরকারি বেসরকারি সমস্ত সেক্টরে কোথায় কি হচ্ছে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সংবাদ মাধ্যমগুলোকে পরিপূর্ণভাবে স্বাধীনতা দিতে হবে। তাহলে সেই দেশের জনগণ তাদের সঠিক সিদ্ধান্তটা বা সঠিক প্রচারণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে জনমত গঠন করতে পারবে। সর্বোপরি তাদের স্বাধীনতা রক্ষা পাবে। তাহলে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন। এই বিষয়টা সম্পর্কে যদি তোমাদেরকে কয়েক লাইন লিখতে বলা হয়, আশা করি পারবে। তো চেষ্টা করে দেখো বাসায় বসে যে কতটুকু লিখতে পারো, আর আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো কমেন্ট, তোমাদের কোনো পরামর্শ আমার পরবর্তী ক্লাসগুলো নিতে আমাকে সাহায্য করবে, উৎসাহিত করবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করব তোমাদের সঙ্গে ক্লাস। আগামীতে দেখা হবে আরো নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেই দেখা যাবে যে পরীক্ষার রুটিন দিয়ে দিবে, সুতরাং তোমরা সবগুলি সাবজেক্ট একটু টাচে রাখবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাবজেক্ট টিচাররা রয়েছেন, সবার সঙ্গে ফোনে যোগাযোগ করে তোমরা সেই সমস্যার সমাধানগুলো করে নিবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।